বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ তারিকুর রহমান, সহকারী শিক্ষক, গণিত, BARI উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর, গাজীপুর। শুরু করছি আজকের অনলাইন ভিত্তিক পাঠদান কর্মসূচি। আজকে আমাদের পাঠের বিষয় উচ্চতর গণিত, শ্রেণী নবম, এবং অনুশীলনী হলো 11.3। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এই অনুশীলনীটি মূলত সমরেখ সম্পর্কিত, এবং এখানে দুইটি সরল রেখার ঢাল কিভাবে পাওয়া যায় সেই জিনিসটাও আমরা এখানে আলোচনা করব। তো সর্বপ্রথম আসি আমরা যে দুই বিন্দুগামী সরল রেখার ঢালের যে সূত্রটা সেটা আমরা দিব। দুই বিন্দুগামী সরল রেখার ঢাল। স্লোপ of the straight line which passing through the given two points। যদি এ একটি বিন্দু হয় আর বি একটি বিন্দু হয়, এ বিন্দুর স্থানাঙ্কটা যদি x1 y1 হয় আর বি বিন্দুর স্থানাঙ্কটা যদি x2 y2 হয়, তাহলে এবি সরল রেখার ঢাল হবে এবি সরল রেখার ঢাল কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। শিক্ষার্থীরা, তোমরা জানো যে একটা বিন্দুর দুইটি অংশ থাকে। প্রথম অংশটাকে বলে ভুজ, পরের অংশটাকে বলে কুটি। প্রথমটাকে বলে এক্স স্থানাঙ্ক আর দ্বিতীয়টাকে বলে ওয়াই স্থানাঙ্ক। তাহলে এখানে দুইটা বিন্দু আছে, তার অর্থ হলো এখানে দুইটি ভুজ আছে, দুইটি কুটি আছে। তাহলে এবি, এই দুই বিন্দুগামী সরল রেখাটা যেটা এবি সরল রেখার ঢালটা হবে কুটিদ্বয়ের অন্তর, কুটিদ্বয়, দুইটা কুটি আছে তো ওই জন্য দ্বয়, কুটিদ্বয়ের অন্তর, অন্তর মানে বিয়োগ, কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তো কুটি আমাদের y1 মাইনাস y2, ভুজদ্বয়ের অন্তর x1 মাইনাস x2। এটাকে আমরা কুটিটা এখান থেকে শুরু করছিলাম, আমরা যদি কুটিটা এখান থেকে শুরু করি সেটাও হবে y2 মাইনাস y1। তাহলে এর আগে আমরা কুটিটা এখান থেকে শুরু করছিলাম, এই জন্য ভুজটাও এখান থেকে হবে। এবার আমরা কুটিটা এখান থেকে শুরু করছি, ভুজটাও এখান থেকে হবে, কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই সূত্র দিয়ে দুই বিন্দুগামী সরল রেখার ঢাল আমরা সহজেই বের করতে পারি। এবার আসো সমরেখ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। সমরেখ কাকে বলে এবং সমরেখ হওয়ার শর্ত কি। তিনটি বিন্দু যদি একই সরল রেখার উপর অবস্থান করে তবে ওই বিন্দু তিনটিকে সমরেখ বলে। আমরা যদি একটি উদাহরণ দিই যে তিনটা বিন্দু, এ একটি বিন্দু,
বি আরেকটি বিন্দু এবং সি আরেকটি বিন্দু, এই তিনটা বিন্দুই একটা সরল রেখার উপর অবস্থান করতেছে। এই বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, বি বিন্দুর স্থানাঙ্কটা যদি x2 y2 হয় এবং সি বিন্দুর স্থানাঙ্কটা যদি x3 y3 হয়, তাহলে আমরা দেখতেছি যে এই তিনটা বিন্দু একই সরল রেখার উপরে অবস্থান করতেছে। তাহলে এই বিন্দু তিনটি সমরেখ। এবার আমরা সমরেখ হওয়ার শর্ত কি, সেই শর্তগুলো একটু দেখি। সমরেখ হওয়ার শর্ত, প্রথম শর্তটা হচ্ছে এই তিনটা বিন্দু যখন একটা রেখার উপর থাকে তখন ওখান থেকে আমরা বলতে পারি যে এ বিন্দু আর বি বিন্দুর সমন্বয়ে আমরা রেখা বলতে পারি যে এবি একটি রেখা, আর বি আর সি বিন্দুর সমন্বয়ে আমরা বিসি আর একটি রেখা বলতে পারি। তো যদি এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল যদি সমান হয় তাহলে এবিসি বিন্দু তিনটি সমরেখ হবে। এবি রেখার ঢাল সমান বিসি রেখার ঢাল, এটা হলো সমরেখ হওয়ার একটি শর্ত। যদি ওই তিনটা বিন্দু যে রেখার উপর থাকবে সেখান থেকে আমরা দুইটি রেখা পাবো, সেই রেখা দুইটার ঢাল যদি পরস্পর সমান হয় তাহলে ওই বিন্দু তিনটি সমরেখ হবে। আরেকটা শর্ত আমরা বলতে পারি এটার, সেটা হলো এবিসি বিন্দু তিনটি দিয়ে যদি আমরা একটা ত্রিভুজ আঁকাই, যে আমরা ধরে নিই এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এর স্থানাঙ্ক x1 y1 x2 y2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3। তাহলে এই এবিসি বিন্দু তিনটি দিয়ে আমি যে ত্রিভুজটা আঁকলাম সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য হবে। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান শূন্য। অর্থাৎ এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটাকে যদি আমি 0 দেখাইতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এবিসি বিন্দু তিনটি সমরেখ। তাহলে সমরেখ হওয়ার শর্ত আমরা দেখতে পেলাম দুইটি। তো শিক্ষার্থীরা আসো এবার আমরা আমাদের অনুশীলনী 11.3-এর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে আমরা দুই একটা সমস্যার সমাধান করার চেষ্টা করি। এখানে আমরা প্রথম যে সমস্যাটি সমাধান করব আমাদের বইয়ের অনুশীলনী 11.3-এর যে 1 নম্বরের ক নম্বরে শিক্ষার্থীরা দেখো এখানে এ এবং বি দুইটি বিন্দু দেওয়া আছে এবং বলা হলো যে এ এবং বি বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো। তাহলে দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক 5 - 2 এবং বি বিন্দুর স্থানাঙ্ক 2 1। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক 5 - 2 এবং বি বিন্দুর স্থানাঙ্ক 2 1। তাহলে আমাকে বলা হলো এ এবং বি বিন্দুগামী সরলরেখার ঢাল। শিক্ষার্থীরা কিছুক্ষণ আমি আগে দিয়েছিলাম যে দুই বিন্দুগামী সরলরেখার ঢাল, এখানে দুইটা বিন্দু আছে, তাইলে এ এবং বি বিন্দুগামী সরলরেখার ঢাল কি হবে? বিন্দু এ এবং বি বিন্দুগামী সরল রেখার ঢাল কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। কুটিদ্বয়ের, এটা সূত্র শিক্ষার্থীরা, কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তো আমাদের এখানে এটা x1, এটা y1, এটা x2 y2। তো কুটিদ্বয়ের অন্তর আমরা যদি এদিক থেকে আসি তাহলে 1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে কুটিদ্বয়ের অন্তর আমরা যদি এখান থেকে যাই তাহলে -2 - 1, কুটিদ্বয়ের অন্তর -2 - 1। আর ভুজদ্বয়ের অন্তর এটা যেমন ছিল y1 - y2, তাহলে -2 - 1। এবার ভুজদ্বয়ের অন্তর এটা x1, এটা y1, তাহলে x1 - x2, তার মানে 5 - 2। তাহলে কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর 5 - 2।
তাহলে এটা উপরে মাইনাসের 3 হবে, নিচে 3 হবে। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম যে এ এবং বি বিন্দুগামী সরল রেখার ঢালটা হবে ক নম্বরে মাইনাসের 1। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা দুইটা বিন্দু দেওয়া থাকলে এই সূত্রের সাহায্যে তোমরা অবশ্যই ওই দুই বিন্দুগামী সরল রেখার ঢাল অবশ্যই তোমরা নির্ণয় করতে পারবে। চলো আমরা আরেকটি সমস্যার সমাধান করি। 2 নম্বর সমস্যাটির সমাধান আমরা করার চেষ্টা করি। 2 নম্বর সমস্যাতে বলা হয়েছে এ, বি এবং সি তিনটি বিন্দু দেওয়া আছে এবং তিনটা বিন্দু সমরেখ হলে টি এর মানটা বের করতে হবে। দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্কটা t1, বি বিন্দুর স্থানাঙ্কটা 24 এবং সি বিন্দুর স্থানাঙ্কটা 1t। আমরা আরেকবার দেখে নিই, এ বিন্দুর স্থানাঙ্ক t1, বি বিন্দুর স্থানাঙ্ক 24 এবং সি বিন্দুর স্থানাঙ্ক 1t। তো এই তিনটি বিন্দু সমরেখ বলা হয়েছে। তার অর্থ হলো যে যেহেতু বলা হয়েছে যে এবিসি বিন্দু তিনটি সমরেখ, তাহলে আমরা শিক্ষার্থীরা সেই সূত্র থেকে বলতে পারবো এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল সমান। তাহলে আমরা সর্বপ্রথমে এবি রেখার ঢালটা বের করি। এবি রেখার ঢালটাকে যদি আমি m1 মনে করি, তাহলে এবি রেখার ঢালের সূত্র হলো, ঢাল বের করার সূত্র হলো কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে এখান থেকে আমরা কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর বের করলে y1 মাইনাস y2, তার মানে 1 মাইনাস 4 y1 মাইনাস y2 কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর x1 মাইনাস x2 t মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা কি পাই? উপরে -3 পাই আর নিচে পাই t মাইনাস 2। ঠিক এমনিভাবে আমরা বিসি রেখার ঢাল যদি আমরা m2 ধরি, তাহলে বিসি রেখার ঢালটা পাবো আমরা কুটিদ্বয়ের অন্তর মানে y1 মাইনাস y2 অর্থাৎ 4 মাইনাস t ডিভাইডেড বাই x1 মাইনাস x2 মানে ভুজদ্বয়ের অন্তর 2 মাইনাস 1। তো এখান থেকে আমরা পাবো 2 এর থেকে 1 চলে গেলে 1, তাই মানে 4 মাইনাস t। তো শিক্ষার্থীরা যেহেতু বলা আছে এবিসি বিন্দু তিনটি সমরেখ, তার মানে এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল সমান হবে। প্রশ্ন মতে m1 সমান m2। তো m1 এর মানটা কত? -3 ডিভাইডেড বাই t মাইনাস 2 আর m2 এর মানটা হলো 4 মাইনাস t। এবার আমরা যদি আড়াআড়ি গুণ করি, এটা নিচে একটা 1 আছে, কোনাকুনি যদি আমরা গুণ করি, তাহলে আমরা এটার সাথে এটা গুণ করে t মাইনাস 2 ইন্টু 4 মাইনাস t আর প্লাসে মাইনাসে -3। এবার আমরা যদি এটাকে গুণ করি, তাহলে t দিয়ে প্রথমে 4কে গুণ করলে 4t মাইনাস t স্কোয়ার, তারপর মাইনাস 2 এর সাথে প্লাস 4 এর গুণ করলে প্লাসে মাইনাসে -8 আর মাইনাসে মাইনাসে প্লাস 2t সমান -3। তাহলে বা আমরা দেখতেছি এখানে -t স্কোয়ার 4 2 প্লাস 6t -8 প্লাসের 3 0 বা -t স্কোয়ার প্লাসের 6t -5 সমান 0। এখন আমি মাইনাসটা যদি কমন নিয়ে নিই, তাহলে t স্কোয়ার মাইনাস 6t প্লাস 5 সমান 0। মাইনাসটাকে আমরা আউট করে দিতে পারি, t স্কোয়ার মাইনাস 6t প্লাস 5 সমান 0। উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে দিলে মাইনাসটা আউট হয়ে যাবে। এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। শিক্ষার্থীরা তোমরা জানো এখানে একটা মনে মনে 1 আছে, 1 দিয়ে 5 দিয়ে গুণ করলে 5 হবে, 5কে ভেঙে আমাকে 6 বানাতে হবে, 5 1। তাহলে আমরা 5 আর 1 যদি যোগ করে দিই, তাহলে আমরা 6 পাই। এখন যোগের নিয়ম হলো মাঝখানের চিহ্নটা দুইটার সাথে আমার দিয়ে দিতে হবে। তাহলে t স্কোয়ার মাইনাস 5t মাইনাসের t প্লাস 5 সমান 0। বা এখান থেকে যদি আমি t কমন নিই, তাহলে t মাইনাস 5 আর -1 কমন গেলে t মাইনাস 5 সমান 0।
বা এখান থেকে আমি পাই t-5 আর t-1 সমান 0। দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে হয় এইটা 0 হবে, নয় ওইটা 0 হবে। তাহলে আমরা লিখতে পারি হয় t-5 সমান 0 অথবা t-1 সমান 0। তাহলে এখান থেকে আমরা পাইতে পারি যে t = 5, অর্থাৎ t এর একটা মান আমরা 5 পেয়ে গেলাম। আরেকটা মান পেতে পারি আমরা t = 1, আমরা আরেকটা মান পেয়ে গেলাম। তো শিক্ষার্থীরা, আমাদের যে 2 নম্বর যে সমস্যার সমাধান আমরা করলাম, তো সেই সমস্যার সমাধানে আমাদেরকে t এর মান বের করতে বলা হয়েছিল। আমরা সেই t এর মান কিন্তু অলরেডি বের করে ফেলেছি। একটা t এর মান হলো 5 এবং একটা t এর মান হলো 1। তো শিক্ষার্থীরা, আসো আমরা আরেকটা সমস্যার সমাধান করি এবং সেটা হলো বইয়ের 3 নম্বর সমস্যার সমাধান, সেটা আমরা করব এখন। তো 3 নম্বর সমস্যাটাতে বলছে যে 3টা বিন্দু দেওয়া আছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এবং বলা হয়েছে যে এই বিন্দু 3টি সমরেখ দেখাতে হবে। এখন সমরেখ যদি আমরা দেখাই, আমরা কিন্তু সমরেখর শর্ত দিয়েছিলাম যে সমরেখ যদি হয় তাহলে এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল সমান হবে, অথবা ওই 3টা বিন্দু দিয়ে আমরা যে ত্রিভুজটা আঁকবো সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা অবশ্যই 0 হতে হবে। তাহলে আমরা দেখি যে এই বিন্দু 3টি সমরেখ কিভাবে হয়। আমাদের দেওয়া আছে 3টি বিন্দু দেওয়া আছে। এই বিন্দুর স্থানাঙ্ক 0, -3, বি বিন্দুর স্থানাঙ্কটা 4, 2, বি বিন্দুর স্থানাঙ্ক 4, -2, 4, -2, এবং সি বিন্দুর স্থানাঙ্কটা 16, 1। আমরা আরেকটু বিন্দুগুলো মিলিয়ে নিই। এ বিন্দুর স্থানাঙ্ক 0, -3, বি বিন্দুর স্থানাঙ্ক 4, -2, এবং সি বিন্দুর স্থানাঙ্ক 16, 1। তাহলে এই 3টা বিন্দুকে যদি আমি সমরেখ দেখাতে চাই, তাহলে আমি যদি দেখাইতে পারি যে এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল সমান, তাহলে আমরা বলতে পারবো যে এবিসি বিন্দু 3টি সমরেখ। তাহলে শিক্ষার্থীরা, আসো আমরা সর্বপ্রথমে এবি রেখার ঢালটা বের করার চেষ্টা করি। এবি রেখার ঢাল, তো এবি রেখার ঢাল সমান, ঢাল বের করার সূত্র আমরা কিছুক্ষণ আগে দিয়েছি, কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, x1 y1 x2 y2। তাহলে কুটিদ্বয়ের অন্তর হবে y1 - y2, তাহলে y1 - 3 y1 - y2। তাহলে এটা মাইনাস করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, ভুজ y1 - y2, তার মানে 0 - 4। তার মানে উপরে আমাদের একটা -1 আসবে আর নিচে -4 আসবে। তার মানে এবি রেখার ঢাল 1/4। এবার আমরা বিসি রেখার ঢালটা বের করি। বিসি রেখার ঢাল x1 y1 x2 y2, তার মানে কুটিদ্বয়ের অন্তর হলে এখানে y1 - y2 হবে, তার মানে -2 -1। কুটিদ্বয়ের অন্তর y1 - y2। এবার ভুজদ্বয়ের অন্তর x1 - x2, 4 - 16, উপরে -3, নিচে হবে আমার -12। তাহলে উপরে নিচে মাইনাসটা কাটা গেল, কাটা গিয়ে 3 দিয়ে যদি আমরা কেটে দেই, 3 একে 3, 3 4 12, 1/4। তাহলে শিক্ষার্থীরা দেখো, এবি রেখার ঢাল আমার কি এসেছে 1/4, এবং বিসি রেখার ঢালটাও আমার কত এসেছে 1/4। তো যেহেতু এবি রেখার ঢাল সমান হয়েছে বিসি রেখার ঢাল, যেহেতু এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল আমাদের সমান, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে এই যে এবিসি বিন্দু 3টি দেওয়া ছিল, সে এবিসি বিন্দু 3টি সমরেখ। সুতরাং এ বি সি বিন্দু 3টি সমরেখ। তো শিক্ষার্থীরা, এই আলোচনা থেকে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আজকের যে ক্ষুদ্র আলোচনা, যে এখান থেকে আমরা আলোচনা করেছি যে কিভাবে 2টা বিন্দুর ঢাল বের করা যায় এবং কিভাবে আমরা
যে 3টা বিন্দু কিভাবে সমরেখা হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করেছি এবং কিছু সমস্যার সমাধান আমি এখানে করে দিয়েছি। তো আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। তো এরপরে আমরা এই অধ্যায়ের উপরে আমরা আরও ক্লাস নিব এবং এরপরে আমি আরেকটা এই ক্লাস এই অধ্যায়ের উপরে নিব। তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে তবে অবশ্যই তোমরা আমাকে আমার যে নাম্বার আছে আমাদের ডায়েরিতে, সেই নাম্বার থেকে তোমরা ফোন করতে পারো এবং পরবর্তীতে আমি সেই সমস্যাগুলো হয়তো বা তোমাদের এখানে আবার তুলে ধরবো। তো আজকে আমরা এই পর্যন্তই আমাদের আলোচনা আমি সমাপ্তি করতে চাচ্ছি। তো আমাদের যে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব সেটা কিন্তু এখনও আমাদের যায়নি শিক্ষার্থীরা। তো আমরা এই সময়টাতে সাবধান থাকবো, সতর্ক থাকবো, বিশেষ প্রয়োজন ছাড়া আমরা ঘর থেকে বের হব না, ঘরেই থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো। আর সবাই কিন্তু আমরা ঘরে বসে পড়াশোনা করব, প্র্যাকটিস করব। প্র্যাকটিস না করলে কিন্তু গণিত ভুলে যাব। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।